দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর প্রভাব কোনো নতুন ঘটনা নয়। ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে ভারতের বহির্গোয়েন্দা সংস্থা র প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক গতিপথ নিয়ন্ত্রণে একটি নীরব অথচ শক্তিশালী শক্তি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনা ভোটে রাষ্ট্র দখলে নিয়েছিলেন এবং একইভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাষ্ট্র ক্ষমতার চূড়ায় অবস্থান করছেন বহু বছর ধরে। কিন্তু তাদের শাসন ব্যবস্থা, রাজনৈতিক কৌশল ও জনগণের প্রতি দৃষ্টিভঙ্গি যেমন অভিন্ন, তেমনি তাদের উত্থান ও টিকে থাকার পেছনেও এক বিশেষ গোপন শক্তির ছায়া দেখা যায়। তা হলো রয়ের সহযোগিতায় কুশাসক মোদীর নেতৃত্বে যে অপশাসন ব্যবস্থা গড়ে উঠেছে, তা যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে হাসিনা ও মোদীর পরিণতি অভিন্ন হতে পারে, যদি না মোদী সময় থাকতে গণ ইচ্ছার কাছে নতি স্বীকার করেন। ভারতের ছায়াসেনা রর জন্ম 1968 সালে শ্রী রামনাথ কাওয়ের নেতৃত্বে। পাকিস্তান, চীন ও অন্য প্রতিবেশী রাষ্ট্রের কার্যক্রম নজরে রাখা এবং বিনা প্রয়োজনে প্রতিরোধমূলক পদক্ষেপ নেয়াই ছিল এর মূল উদ্দেশ্য। কিন্তু অল্প সময়ের মধ্যেই কেবল নজরদারি নয়, সরাসরি রাজনৈতিক কৌশল তৈরির কাজে যুক্ত হয়ে পড়ে। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নীরব অভিভাবক হিসেবে রয়ের একটি পরিচিতি গড়ে ওঠে। বাংলাদেশে রয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যায় 1971 সালে। যুদ্ধের সময় এই সংস্থা সরাসরি অস্ত্র, প্রশিক্ষণ ও গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করে। স্বাধীনতার পরেও বাংলাদেশে রয়ের রাজনৈতিক হিসাব নিকাশ সক্রিয় থেকেছে। হাসিনা সরকার ও রয়ের সম্পর্ক তাই কেবল বন্ধুত্বের নয়, বরং স্বার্থ নির্ভর একজোট হয়ে দাঁড়ায়। 2009 সালে ক্ষমতায় ফেরার পর থেকে শেখ হাসিনা একের পর এক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া বিজয়ী হচ্ছেন। 2014 ও 2018 সালের নির্বাচন ছিল বিরোধী শূন্য, ভোটারবিহীন এবং বিতর্কিত। অথচ আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও ভারতের পক্ষ থেকে হাসিনা সরকার বরাবরই পূর্ণ সমর্থন পেয়ে এসেছেন। এই সমর্থনের পেছনে ছিল রর স্পষ্ট ভূমিকা। সম্প্রতি বাংলা এডিশনে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়, শেখ হাসিনাকে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে বিবেচনা করে। বাংলাদেশে ভারতের ভূ রাজনৈতিক, অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে শেখ হাসিনা উপযোগী। তাই বিরোধী দল বিএনপি ও জামায়াতকে দমন, মত প্রকাশের স্বাধীনতা হরণ, বিচার বহির্ভূত হত্যা, এসব চোখ বন্ধ করে সমর্থন দিয়েছে। অপরদিকে গুম ও আয়নাঘরের সাথে সরাসরি জড়িত। এছাড়া তিস্তার পানি চুক্তি, ট্রানজিট সুবিধা, নিরাপত্তা চুক্তি, এর সবকিছু হাসিনা সরকার ভারতকে দিয়েছে। বিনিময়ে ভারতের রাজনৈতিক সমর্থন ও রয়ের ছায়া সুরক্ষা পেয়েছে। এর ফলে বাংলাদেশের জনগণের মধ্যে এক ধরনের ক্ষোভ জন্মেছে, যেখানে ভারতীয় হস্তক্ষেপ ও হাসিনার একদলীয় শাসনের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে সর্বস্তরের মানুষ এবং সামাজিক শক্তিগুলো, যার ফলে 2024 সালের জুলাই আগস্টে এক নজিরবিহীন জনরোষ সৃষ্টি হয় বাংলাদেশে। যে গণ অভ্যুত্থানের ফলে হাসিনা প্রাণের মায়ায় রাষ্ট্র ক্ষমতা ছেড়ে রয়ের ছত্রছায়ায় ও ভারতের সহযোগিতায় দিল্লিতে পালিয়ে যান। এদিকে মোদী 2014 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর থেকেই নতুন জাতীয়তাবাদী রাজনীতি শুরু করেন। হিন্দুত্ব ও নিউ ইন্ডিয়া নামক আদর্শে ভর করে মোদী সরকার একটি একদলীয় ও হিন্দু ধর্মীয় রাষ্ট্র নির্মাণের দিকে এগোতে থাকেন। নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা, পুলিশ, সংবাদ মাধ্যম সবকিছুর উপর প্রভাব বিস্তার করে মোদী সরকার একটি ম্যানেজড ডেমোক্রেসি তৈরির চেষ্টা করে এবং এই গোটা প্রক্রিয়ায় রয়ের কৌশলগত সহায়তা আছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। কাশ্মীর থেকে 370 ধারা বাতিল, সিএএ এবং এনআরসি নিয়ে সৃষ্ট সংকট, কৃষক আন্দোলন দমন ইত্যাদি ক্ষেত্রে রয়ের সহায়তা এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল স্পষ্ট। বিভিন্ন অঞ্চলে হিন্দু মুসলিম দাঙ্গা, ভারত জুড়ে মুসলিম নির্যাতন ও মুসলিম নিধন, এরই প্রেক্ষাপটে সংঘটিত বিভিন্ন আন্দোলন ও বিদ্রোহ দমনে প্রযুক্তিগত ও গোয়েন্দা সহায়তা দিয়েছে। রয়ের কাছে মোদী সরকারও একটি মূল্যবান মিত্র, যারা ভারতের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক স্বার্থ বজায় রাখছেন চীন, পাকিস্তান ও উপমহাদেশে আধিপত্য কায়েমের মাধ্যমে। কিন্তু এই প্রক্রিয়ায় মোদী যেমন মানুষের অধিকার কেড়ে নিচ্ছেন, তেমনি ক্রমশ নিজেই হয়ে উঠছেন এক অতি নির্ভরশীল শাসক এবং রয়ের হাতের পুতুল। ক্ষমতা চিরস্থায়ী নয়। ইতিহাস সাক্ষী দেয় যে শাসকরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে কেবল গোপন সংস্থার সাহায্যে টিকে থাকতে চান, তাদের পতন অবধারিত। হাসিনা আগেই পালিয়ে দিল্লিতে অবস্থান নিয়েছেন। হাসিনার আস্থাভাজন মোদীও আজ নিজ দেশের জনগণের আস্থা হারাচ্ছেন। একদিকে বাংলাদেশের তরুণ সমাজ, ইসলামপন্থী ও জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তি যতটা সোচ্চার হচ্ছে, অন্যদিকে ভারতের মুসলিম, দলিত, কৃষক ও ধর্মনিরপেক্ষ জনগণ মোদী বিরোধিতায় জেগে উঠেছে। রয়ের কৌশল তখনই কার্যকর যতদিন মানুষ চুপ থাকে, কিন্তু যখন গণজোয়ার শুরু হয়
তখন র চুপ হয়ে যায়। অতীতে দেখা গেছে 1975 সালে শেখ মুজিব, 1989-তে রাজীব গান্ধী, 2011 সালে আরব বসন্তের সময় মিশর ও তিউনিসিয়ার স্বৈর শাসকদের পতনে গোয়েন্দা সংস্থাগুলো কিছুই করতে পারেনি। একইভাবে জনগণের রোষ অপ্রতিরোধ্য হয়ে ওঠায় র হাসিনাকে রক্ষা করতে ব্যর্থ হয় এবং বর্তমান বাস্তবতায় মোদীকেও রক্ষা করতে পারবে না বলেই স্পষ্ট বোঝা যায়। বরং নিজেদের স্বার্থ রক্ষায় তারা নতুন শক্তিকে সমর্থন দেবে, যেটা অতীতেও র করেছে। যদি র এর প্রক্সি শাসন নীতি ব্যর্থ হয় তাহলে তাদের নিজস্ব কোনো ক্ষতি হবে না, কারণ র সরকার পরিবর্তনকে সমস্যা হিসেবে দেখে না, যতক্ষণ পর্যন্ত না ভারতের স্বার্থ বিঘ্ন না ঘটে। কিন্তু হাসিনা বা মোদির মতো নির্ভরশীল নেতাদের জন্য এটি হয় চরম ধাক্কা। সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তানের যুদ্ধাবস্থার কারণে মোদি ইচ্ছাকৃতভাবে ভারতের ভিতর দাঙ্গা লাগানোর পাঁয়তারা করেছেন। এটি এখন হিন্দু ধর্মাবলম্বীরাও বুঝতে পেরেছেন। কাশ্মীরে মোদি ও র এর ষড়যন্ত্র যে পর্যটক হত্যা হয়েছে তা অবাধ তথ্য প্রবাহের এই যুগে বিশ্বের কাছে পরিষ্কার। এই ইস্যুকে সামনে নিয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধাবস্থা ভারতের সাধারণ মানুষ মেনে নিতে পারছে না। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক ও ইরানের মন্তব্য ও মতামত পাকিস্তানের পক্ষে সমর্থন জুগিয়েছে। হাসিনা ও মোদি দুজনই একদলীয় শাসন, সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ, বিরোধী দমন, জঙ্গি নাটক, দাঙ্গা, বাহ্যিক কৌশলের উপর নির্ভরশীলতা দেখিয়ে গেছেন এবং তাদের ভবিষ্যৎ সম্ভবত অভিন্নই হবে। জনরোষ, আন্দোলন, আন্তর্জাতিক চাপ এবং পতন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।